আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পর্ষদের টেস্ট পেপার থেকে হিস্ট্রি আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল থেকে 137 নম্বর পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে আর তার সঙ্গে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। চলো শুরু করা যাক। 1 নম্বরের কোশ্চেন বলছে ব্রাহ্মিকা পদ্ধতি কী? অ্যান্সার দেখো না, ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। 19 শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে মেয়েরা কিন্তু প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন। 2 নম্বর কোশ্চেন কী বলছে, পথের পাঁচালীর শুভ মুক্তি কবে ঘটে এবং এর গীতিকার কে ছিলেন? না, এটি সত্যজিৎ রায় কর্তৃক লিখিত ও পরিচালিত ছিল। পথের পাঁচালী একটি বাংলা নাট্য চলচ্চিত্র যা 1955 সালের 26শে আগস্টে কিন্তু মুক্তি পায়। 3 নম্বর কোশ্চেন, অনেকবারই এই কোশ্চেনটা দেখেছো। 3 আইন কী? অ্যান্সারটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অনেকগুলো এবিটিএস সেটে কিন্তু দেখা গেছে আর তার সঙ্গে পর্ষদের সেটগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে, অবশ্যই এটা দেখবে। অ্যান্সার কী বলছে না, ব্রাহ্ম সমাজ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো 3 আইন পাস হওয়া। 1866 সালে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বাল্যবিবাহ, বহুবিবাহ ও অসবর্ণ বিবাহ বিষয়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠেন। এই তিন আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার উৎসাহিত হয় এবং 1872 সালে একটি আইন প্রণয়ন করে। এই আইনের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ বৈধ বলে ঘোষণা করা হয়। এই বিবাহ সংক্রান্ত এই 3টি বিষয়কে কেন্দ্র করে তৈরি এই আইন ইতিহাসে কিন্তু 3 আইন নামে পরিচিত। 4 নম্বর কোশ্চেন, কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কি? অ্যান্সার দেখো 1817 সালে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি কিন্তু প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হেয়ার স্কুল। ঠিক আছে, এর বর্তমান নাম কিন্তু হেয়ার স্কুল। 1867 সালে এই নাম পরিবর্তন করেন তৎকালীন প্রধান শিক্ষক প্যারীচাঁদ সরকার। এটাও কিন্তু দেওয়া আছে। 5 নম্বর কোশ্চেন, আর তোমাদের বলে রাখি তোমাদের 16 তারিখে কিন্তু আমি ইতিহাসের যেরকম সাজেশন দেবো বলেছিলাম 16 তারিখ দিয়ে দেবো। আর ওইখান থেকেই কিন্তু তোমরা 2 নম্বরের তোমাদের করতে হয় 11টা, আশা রাখা যায় 10 থেকে 11টা তোমরা কিন্তু কমন পেয়ে যাবো। তাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো 5 নম্বর কোশ্চেন বলছে রানী শিরোমণি কে ছিলেন? অ্যান্সার দেখো, রানী শিরোমণি ছিলেন মেদিনীপুরের রানী এবং চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। চুয়াড় বিদ্রোহের অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি কিন্তু মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামেও কিন্তু পরিচিত ছিলেন। 6 নম্বর কোশ্চেন অ্যান্সারটা দেওয়া নেই, তোমরা একটু দেখে নেবে। 7 নম্বর কোশ্চেন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়। অ্যান্সার দেখো না, সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের পরিবর্তে উপহাসমূলক ও বিদ্রুপাত্মক সমালোচনার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। যে কোনো বিষয় ও ঘটনাকে সাধারণ মানুষের কাছে সহজ সরল ও আনন্দদায়ক করতে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। অসাধারণ ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, যার বিভিন্ন চিত্রে উপনিবেশিক সমাজ ব্যবস্থার ছবি তুলে ধরা হয়েছে। গিরীন্দ্রনাথ দত্ত 1872 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কিন্তু অমৃতবাজার পত্রিকায় মিউনিসিপ্যাল আইনের পরিপ্রেক্ষিতে প্রথম বাংলা ব্যঙ্গচিত্র কিন্তু প্রকাশ করেন। 8 নম্বর কোশ্চেন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি? এর অনেকগুলি কারণ ছিল। দেখো 1857 খ্রিস্টাব্দে ভারতে সিপাহী বিদ্রোহ শুরু হলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহের বিরোধিতা করে এবং ইংরেজদের সমর্থন করে। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মহাবিদ্রোহকে সমর্থন না করার পিছনে অবশ্য অনেকগুলি কারণ ছিল। সংক্ষেপে এই কারণগুলিকে আমরা নিম্নলিখিতভাবে তুলে ধরতে পারি। 1 নম্বর, সামরিক বাহিনীতে বাঙালি সিপাহী না থাকা। সিপাহী বাহিনীর বেঙ্গল রেজিমেন্ট কোনো বাঙালি সৈন্য ছিল না। বেঙ্গল আর্মির সব সিপাহীরাই এসেছিলেন অযোধ্যা, বিহার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলি থেকে। এদের সঙ্গে বাংলার ভাষাগত, ভূমিগত বা জাতিগত কোনো সম্পর্ক ছিল না। খুব স্বাভাবিকভাবেই সিপাহীদের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি একাত্মতা অনুভব করেনি। 2 নম্বর কিনা, মধ্যযুগ প্রবর্তনের আশঙ্কা। শিক্ষিত বাঙালিদের অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহ সফল হলে পুনরায় ভারতের মধ্যযুগ বা মুসলিম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। এর ফলে ভারতে পুনরায় অন্ধকারচ্ছন্ন যুগ ফিরে আসবে। মধ্যযুগীয় অরাজকতা, কুসংস্কার সারা দেশকে গ্রাস করবে। 3 নম্বর কি বলছে না, সংস্কার আন্দোলনের স্তব্ধ হয়ে আতঙ্ক।
শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আশঙ্কা প্রকাশ করে ভারতে সিপাহী বিদ্রোহ সফল হলে ইংরেজ শাসনের অবসান ঘটবে, ফলে ঔপনিবেশিক প্রশাসনের সহায়তায় ভারতে যে প্রগতিশীল শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন চলছে তার ইতি ঘটবে, যা কখনোই কাঙ্ক্ষিত ছিল না শিক্ষিত শ্রেণীর কাছে। এছাড়াও শ্রেণীর স্বার্থ বজায় রাখতে তারা কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি। আচ্ছা, আর এই কোশ্চেনটা শান্তিনিকেতন আশ্রম কি, এটাও তোমরা একটু দেখে নেবে, আমার কাছে রেডি করা নেই। 10 নম্বর কোশ্চেন বলছে জাইলোগ্রাফি কি, অ্যান্সারটা দেখবে জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ পদ্ধতি, মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক। এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। খ্রিস্টীয় 8ম শতকের চীনে প্রথম কিন্তু এই মুদ্রণ কৌশল কিন্তু আবিষ্কৃত হয়েছিল। 11 নম্বর কোশ্চেন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, এই কোশ্চেনটা অনেকগুলো সেটে দেখা গেছে। অ্যান্সার দেখবে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দলটি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির কিন্তু দ্বিতীয়বারের জন্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 12 নম্বর কোশ্চেন কি বলছে, কবে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার দেখবে 1936 সালে সহজানন্দ সরস্বতী এই কিন্তু গুরুত্বপূর্ণ কৃষক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। 13 নম্বর কোশ্চেন বলছে কি প্রথম কোন ভারতীয় নারী জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কবে? না, 1925 সালে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 14 নম্বর কোশ্চেন দলিত কাদের বলা, এই কোশ্চেনটা অসংখ্য সেটা দেখা গেছে। খ্রিস্টপূর্ব 15 শতাব্দে আর্যরা ভারতে আসে। এই সময় আর্যরা ভারতীয় জনসমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণে কিন্তু ভাগ করেন। প্রথম 3 বর্ণের মানুষকে সেবা করতে বাধ্য করত শূদ্রদের। উচ্চ বর্ণের মানুষের কাছে এরা ছিল অস্পৃশ্য। পরবর্তীকালে এরাই দলিত নামে কিন্তু পরিচিত হয়। উল্লেখ্য যদি বলি, দলিতরা নানা দিক থেকেই উচ্চ বর্ণের শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়েছিল। 15 নম্বর কোশ্চেন 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার দেখবে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে সমালোচনা শুরু হয়। 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল জওহরলাল নেহরু ও লিয়াকত আলীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি কিন্তু নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে কিন্তু পরিচিত। 16 নম্বর কোশ্চেন পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার প্রকৃতিগত পার্থক্য কী ছিল? ভূমিকা দেখবে 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন এবং, আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ শেষে আমি 2-1টা কথা বলবো, তোমাদেরই হেল্পফুল হবে। চলো, 1947 খ্রিস্টাব্দের ভারত বিভাজন এবং একই সঙ্গে পাঞ্জাব ও বঙ্গ বিভাজনের ঘটনা ভারতে উদ্বাস্তু সমস্যার সূচনা করেছিল। পার্থক্য কিনা, পাঞ্জাব বিভাজনের সঙ্গে বাংলা বিভাজনের বেশ কিছু মিল থাকলেও পার্থক্য ছিল বেশি। যেমন কি না, জনহস্তান্তর। পাঞ্জাব বিভাজনের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাঞ্জাবের মধ্যে জনহস্তান্তর ও সম্পত্তির বিনিময় করা হলেও বাংলার ক্ষেত্রে তা হয়নি। 2 নম্বর কিনা আগমন। পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল 2 বছর ধরে, কিন্তু বাংলায় তা ছিল ধারাবাহিক। 3 নম্বর কিনা আশ্রয়স্থান। ভারতে পশ্চিম পাঞ্জাব থেকে আসা উদ্বাস্তুরা পূর্ব পাঞ্জাব, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় এবং পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা কলকাতা ও কলকাতা সন্নিহিত 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর প্রভৃতি স্থানে কিন্তু আশ্রয় নেয়। আর ভাষাগত সমস্যাও ছিল। পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আগত উদ্বাস্তুদের ভাষাগত সমস্যা না থাকার কারণে পাঞ্জাবি ও সিন্ত্রি উদ্বাস্তুরা কিন্তু দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে আশ্রয় গ্রহণ করতে পারলেও পূর্ব পাকিস্তান থেকে আগত বাংলাভাষী উদ্বাস্তুরা কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্র আশ্রয় গ্রহণ করতে পারেনি। এই ছিল তোমাদের 137 নম্বর পেজের সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের হিস্ট্রি থেকে আমি 10টা সেট করিয়ে দেবো বলেছি, আর জিওগ্রাফি থেকেও কিন্তু 10টা সেট করিয়ে দেবো, আর 15 তারিখের মধ্যেই কিন্তু কমপ্লিট করাবো, আর 16 তারিখে লাস্ট মিনিট সাজেশন যেটা হয় সেটা কিন্তু দিয়ে দেবো। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিকে একটা লাইক প্রদান করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।